ব্ল্যাক টাইগার। কথাটা অদ্ভুত শোনালো, তাই না? ভাবছেন কালো বাঘ, সেটা আবার কি? না, এটা কোনো জন্তু বা বিলুপ্তপ্রায় প্রাণী নয়। তিনি ছিলেন ভারত মায়ের এক শের পুত্র, যিনি 4 বছর ধরে বোকা বানিয়েছিলেন গোটা পাক মুল্লুককে। অনেকের মতে বিপক্ষের ঘাঁটিতে গিয়ে তার মতো কাজ আর কোনো ভারতীয় আন্ডারকভার এজেন্ট করতে পারেননি। 1975 সাল, 23 বছর বয়সী এক তরুণ দুবাই ও আবুধাবি হয়ে পৌঁছলেন পাকিস্তানে। অভিনয়প্রেমী যুবকটির জীবননাট্যে লেখা হলো নতুন এক কাহিনী। নষ্ট করে ফেলা হলো তার ভারতীয় পরিচয় সহ যাবতীয় নথি। তিনি ভারতীয় বংশোদ্ভূত রবীন্দ্র থেকে হয়ে উঠলেন পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি উত্তীর্ণ নবী আহমেদ শাকির। কিন্তু আর এক র এজেন্টের নির্বুদ্ধিতার মাসুল দিতে হয়েছিল রবীন্দ্রকে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা, আর আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ভারতের ইতিহাসের সেই সর্বকালের সেরা গুপ্তচর রবীন্দ্র কৌশিকের জীবনাবৃত্তি, যিনি পাকিস্তান সেনাবাহিনীতে প্রথমে কমিশনড অফিসার হিসেবে নিযুক্ত হন এবং সময়ের সঙ্গে সঙ্গে মেজর পদে উন্নতি লাভ করেন। সময়টা ছিল 1952 সালের 11 এপ্রিল। রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্মগ্রহণ করেন এজেন্ট রবীন্দ্র। এই শহর থেকেই তিনি স্নাতক হন। লখনৌয়ের জাতীয় স্তরের নাটক প্রতিযোগিতায় অভিনয় করেছিলেন তিনি। সেখানেই তাকে চোখে পড়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের আধিকারিকদের। শোনা যায় রবীন্দ্রকে প্রস্তাব দেওয়া হয় পাকিস্তানে গিয়ে রয়ের আন্ডারকভার এজেন্ট হয়ে কাজ করার। এরপর 2 বছর ধরে দিল্লিতে কঠোর অনুশীলন পর্ব চলে তার। উর্দুর পাশাপাশি রবীন্দ্রকে শেখানো হয় ইসলামিক সংস্কৃতির খুঁটিনাটি। রাজস্থান পাঞ্জাব সীমান্ত শহর গঙ্গানগরের ছেলে হওয়ায় এমনিতেই তিনি পাঞ্জাবিতে চোস্ত ছিলেন। তাকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে পাকিস্তানের জনজীবনে মিশে যেতে কোনো সমস্যা না হয়। তারপর তিনি কিভাবে পাকিস্তানি হয়ে উঠলেন সেটা তো শুরুতেই বলেছি। মেজর পদে উত্তীর্ণ হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনীর এক দর্জির মেয়ে আমানতকে বিয়ে করেছিলেন রবীন্দ্র। তাদের একটি সন্তানও হয়েছিল। এমনকি তার স্ত্রীও পর্যন্ত বুঝতে পারেননি যে তিনি একজন ভারতীয়। শত্রুপক্ষের সেনাবাহিনীর অধিনায়কত্ব করার সাথে সাথে তিনি 1979 থেকে 1983 সাল পর্যন্ত পাকিস্তান সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাঠিয়েছিলেন, যেগুলি দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অধিকাংশ আন্ডারকভার এজেন্টদের মতো তাকেও সরকারিভাবে মেনে নেওয়া হয়নি, কারণ এই সমস্ত আন্ডারকভার এজেন্টদের জন্য একটা অদ্ভুত শর্ত থাকে, আর সেটা হলো আপনি যদি অন্য দেশে গিয়ে ধরা পড়েন তাহলে আমরা আপনাকে স্বীকার করব না, অর্থাৎ আপনাকে চিনতে পারবো না এবং আপনাকে কোনো রকম মদত দিতে পারবো না। আর সেই কারণেই হয়তো দেশের জন্য এই দুঃসাহসিক কাজ করেও কোনো রকম বীরের পরিচয় পাননি তিনি। বলা হয় ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তার নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক টাইগার। এটাই ছিল তার সাংকেতিক নাম। কিন্তু আর এক র এজেন্টের নির্বুদ্ধিতার মাসুল দিতে হয়েছিল রবীন্দ্রকে। 80 দশকের গোড়ায় ইনায়াত মাসিহা নামে আর এক আন্ডারকভার এজেন্টকে পাঠিয়েছিল র। পরিকল্পনা ছিল তিনি রবীন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তাকে কাজে সাহায্য করবেন। কিন্তু ইনায়াতের নির্বুদ্ধিতায় সব গোপনীয়তার আবরণ খসে যায়। প্রথমে পাকিস্তানি গোয়েন্দাদের কাছে ধরা পড়েন ইনায়াত। তারপর তিনিই নাকি প্রকাশ করে দেন রবীন্দ্র কৌশিকের আসল পরিচয়। সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে শিয়ালকোটের এক ঘাঁটিতে 2 বছর জেরার নামে রবীন্দ্র কৌশিকের উপর অকথ্য অত্যাচার করা হয়। 1985 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরে পাকিস্তান হাইকোর্টে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। এরপর 16 বছর ধরে শিয়ালকোট, কোট লখপত, মিয়ানওয়ালি সহ পাকিস্তানের বিভিন্ন শহরের কারাগারে বন্দী ছিলেন রবীন্দ্র। তার পরিবারের দাবি, কারাবন্দী অবস্থাতেও গোপনে চিঠি পাঠিয়েছিলেন তিনি। সেখানে লেখা ছিল কি অকথ্য যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। 1.5 শতকেরও বেশি সময় ধরে নির্মম অত্যাচার সহ্য করার পরে 2001 সালে
রবীন্দ্র কৌশিক মারা যান মুলতানের কেন্দ্রীয় কারাগারে। যক্ষাসহ একাধিক অসুখে আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। তার মৃত্যুর মাত্র বছর দুয়েকের মধ্যেই ভারতে তার বাবাও মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। রবীন্দ্রের মা অমলা দেবী বেঁচে ছিলেন 2006 সাল অবধি। ততদিন পর্যন্ত ভারত সরকারের তরফে প্রতি মাসে তাকে মাসোহারা পাঠানো হতো, যদিও সেই টাকার অঙ্ক ছিল খুবই সামান্য। এমনটা জানিয়েছেন তার পরিজনরা। তার পরিজনবর্গের দাবি, ভারত সরকারের তরফে কোনো রকম সাহায্য বা সম্মান পায়নি রবীন্দ্রের পরিবার। 2012 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ছবি এক থা টাইগার আসলে হতভাগ্য রবীন্দ্রেরই জীবনের কাহিনী, দাবি তার আত্মীয়দের। কিন্তু সেখানেও কোনো স্বীকৃতি মেলেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন রবীন্দ্রের আত্মীয় স্বজন। সংবাদ মাধ্যমে তার ভাই আর.এন. কৌশিক বলেন, আমরা অর্থ চাই না, আমাদের একটাই দাবি, ভারত সরকার অন্তত ন্যূনতম স্বীকৃতিটুকু দিক রবীন্দ্রকে। কারণ এই গোপন এজেন্টরাই দেশের নিরাপত্তার মূল ভিত্তি। প্রয়াত রবীন্দ্র কৌশিকের কাছের মানুষদের একটাই প্রশ্ন, ভারত সরকার যদি উর্দিধারী সেনাদের সম্মান ও কুর্নিশ জানাতে পারে, তাহলে এজেন্টদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এত দ্বিধা কেন?